সালাম আলাইকুম। তো আজকে আমরা ট্রাই করব ইকোনমিক্সের সাবিক স্যারের পার্টের ডিসকাশন টু, মানে পার্ট বি এর ডিসকাশন টু। এইটা নিয়ে ভিডিও বানানোর জন্য আমি ট্রাই করব ইভেনচুয়ালি বাকি সব যে ডিসকাশন গুলো আছে 3, 4, 5, 6 সাবিক স্যারের পার্টে সবগুলাই ক্রমান্বয়ে ভিডিও দেওয়ার জন্য, যেগুলো আমি আগে আসলে দিতে পারিনি, এখন দিয়ে রাখবো ইনশাল্লাহ। আর ডিসকাশন ওয়ান নিয়ে আমার আসলে ভিডিও বানানোর খুব বেশি কিছু নাই, কারণ ডিসকাশন ওয়ানে যা কিছু আছে সবকিছু মুখস্থ টাইপের, বা এরকম কন্টেন্ট আর কি, মুখস্থ করতে হবে বা রিডিং দিলেই আসলে বুঝে যাওয়ার কথা। এই জন্য ডিসকাশন ওয়ান নিয়ে আমি আসলে কোনো ভিডিও ভাবে বানাবো না। ডিসকাশন টু থেকে আমি ইনশাল্লাহ সবগুলা ডিসকাশনের ভিডিও আসলে দেওয়ার চেষ্টা করব আর কি। তো এখানে আমাদের প্রথমেই যে টপিকটা বা ডিসকাশন টুতে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে এই প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ, বা পিপিসি বলা হয়, অথবা পিপিএফ ও এটাকে বলা হয়ে থাকে। এখন এই জিনিসটা দিয়ে আসলে আমরা কি বুঝি? এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা দিয়ে বেসিক্যালি আমরা বুঝি যে একটা দেশের প্রোডাকশন ক্যাপাসিটি আসলে কত দূর, একটা দেশ আসলে কতটুকু তার রিসোর্সকে ইউজ করে কি পরিমাণ আউটপুট জেনারেট করতে পারে। এই জিনিসটাই হচ্ছে পিপিসি বা পিপিএফ কার্ভ আছে। এই দুইটা কার্ভ দিয়ে আসলে আমরা বের করি বা বুঝতে পারি আর কি। সো মোটামুটি আমার যে ইনপুট কি রকম দিলে বা আমার কি রকম রিসোর্স আছে, ওই রিসোর্স গুলা ইউজ করে আমি কি রকম আউটপুট জেনারেট করতে পারবো, এই ব্যাপারটাই আমরা পিপিসি এর মাধ্যমে বুঝতে পারি। আচ্ছা, এখন পিপিসি কার্ভটা দেখতে এরকম হয়, এরকম কনকেভ শেপ বলা হয় এটাকে, এরকম শেপের হয়। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস এই যে কার্ভটা, এই কার্ভটার যে প্রত্যেকটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টের যদি আমরা স্লোপ বের করি, এম এর মান বের করি বা ঢাল বের করি, তাহলে দেখবো প্রত্যেকটা পয়েন্টে ঢালের মানটা ইনক্রিজিং। এখন কথা এই জিনিসটা কেন? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই ঢালটাই বেসিক্যালি অপরচুনিটি কস্টকে নির্দেশ করে। আমরা সবাই মোস্ট প্রবাবলি অপরচুনিটি কস্ট সম্পর্কে জানি, বাট তাও একটু বলে রাখি। অপরচুনিটি কস্ট এমন একটা জিনিস যে কোনো কিছু যখন আমরা, লাইক আমাদের কাছে দুইটা অপশন আছে, আমি যখন একটা অপশন পিক করতেছি, অন্য অপশনেও কি আমার কিছুটা একটা বেনিফিট ছিল। তো একটা অপশন পিক করলে অন্য অপশনটার যে বেনিফিট সেটা তো আমরা ভোগ করতে পারছি না। তো অন্য অপশনটার যে বেনিফিটটা আমরা ভোগ করতে পারছি না, সেটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। লাইক এখন আমরা ইউনিভার্সিটিতে পড়তেছি, তো আমরা যদি এখন ইউনিভার্সিটিতে না পড়ে কোনো একটা পার্ট টাইম জব করতাম, তাহলে দেখা যেত সেখানে আমরা 20,000 টাকা স্যালারি পাইতাম। তো ইউনিভার্সিটিতে যে আমরা পড়তেছি, এইটার অপরচুনিটি কস্ট অন্য একটা জবের 20,000 টাকা স্যালারি। এই জিনিসটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। এবং যেটা এই কনকেভ শেপ বা পিপিসি যে কার্ভটা আছে, এই পিপিসি কার্ভের যে ঢাল, সেটাই এই অপরচুনিটি কস্ট। এখন কথা হইতে পারে এই অপরচুনিটি কস্টটা কেন বাড়তেছে? এইটার প্রপারলি অ্যান্সারটা এইখানে সুন্দরভাবে লেখা আছে। এই কোশ্চেনটা বেশ আসে পরীক্ষায়। এখন কেন বাড়তেছে এটা আমাদেরকে বুঝতে হবে। লাইক আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে একটু চিন্তা ভাবনা করি, বাংলাদেশে আমাদের আরএমজি সেক্টরটা বা গার্মেন্টস যে সেক্টরটা আছে, এইটা স্বয়ংসম্পূর্ণ, কাইন্ড অফ স্বয়ংসম্পূর্ণ। কোন মানে কোন দিক থেকে? আমাদের এই গার্মেন্টস সেক্টর চালানোর জন্য জনবল আছে, প্রপারলি নলেজ আছে, প্রপার সেট আপ আছে, মানে রিসোর্স গুলা প্রপারলি আছে। এখন আমরা যদি ধুম করে এই গার্মেন্টস সেক্টর থেকে মোবাইল মানে অটোমোবাইল সেক্টরে শিফট করতে চাই, মানে গাড়ি ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের যে জনবল ছিল গার্মেন্টস সেক্টরে, মানে যারা এই যে প্যান্ট শার্ট বানাইতো, এদেরকে দিয়ে যদি আমি অটোমোবাইল সেক্টরে গাড়ি বানাইতে চাই, আমার কিন্তু এফিসিয়েন্সিটা ভালো হবে না। কারণ যে শ্রমিকটা আরএমজি সেক্টরে এক্সপার্ট, সে কিন্তু অটোমোবাইল সেক্টরে এক্সপার্ট না। সো দেখা যায় যে শ্রমিকটা আগে একজন শ্রমিক একটা শার্ট খুব আরামসে তৈরি করতে পারতো, এখন কিন্তু ওই একজন শ্রমিক একটা গাড়ি তৈরি করতে পারবে না। কেন পারবে না? কারণ তার নলেজ নাই এই সেক্টরে। সো দেখা যাবে যে এখন ওই একটা গাড়ি তৈরি করতে আমার আগে যেখানে একজন ওয়ার্কার একটা শার্ট বা প্যান্ট তৈরি করতে পারতো, এখন একটা গাড়ি তৈরি করতে 10 জন ওয়ার্কার লাগতেছে। মানে রিসোর্সটা বেশি পরিমাণে লাগতেছে কার ইন্ডাস্ট্রিতে, আরএমজি সেক্টরের থেকে। সো আলটিমেটলি কি আমার রিসোর্সটা বেশি পরিমাণে ইউজ হচ্ছে, দ্যাটস ওয়াই অপরচুনিটি কস্টটা আমার ইনক্রিজ হচ্ছে। সো বেসিক্যালি মেইন অ্যান্সার এইটাই, এই যে আমরা প্রপারলি রিসোর্সের অ্যাডাপ্টেবিলিটিটা নাই দুইটা ইন্ডাস্ট্রির মধ্যে। মানে আরএনজি সেক্টরের ওয়ার্কাররা যত এফিশিয়েন্ট, ওই ওয়ার্কাররা কার ইন্ডাস্ট্রির জন্য এত বেশি এফিশিয়েন্ট না। এটাই আমাদের
অপরচুনিটি কস্ট যে ইনক্রিজ হচ্ছে সেটার মেইন রিজনটা। এখানেও মোটামুটি লেখা আছে সুন্দরভাবে, আমরা যদি রিডিং দিই প্রপারলি বুঝতে পারবো এই ধরনের কথাবার্তায় লেখা আছে। এখন আমরা আগে দেখছি যে পিপিসি কার্ভটা হচ্ছে কাইন্ড অফ কনকেভ শেপের ছিল, লাইক এরকম শেপ, মানে এরকম একটা শেপের ছিল। কিন্তু এখন আমরা আমাদের হিসাবের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে বা ম্যাথমেটিক্স এর সুবিধার্থে আমরা হচ্ছে এই কার্ভটাকে এরকম ধরে নিব। মানে আমাদের যে অপরচুনিটি কস্টটা, এই অপরচুনিটি কস্টটা আমি এখন কনস্ট্যান্ট ধরে নিব। এই কনস্ট্যান্ট ধরে নিয়েই আমি হচ্ছে ম্যাথ গুলাকে আসলে করব। এই কথাটাই মোটামুটি এখানে বলে দেওয়া আছে। কেন কনস্ট্যান্ট ধরে নিলাম? যাতে ম্যাথ গুলা করতে বা কন্টেন্ট গুলা বুঝতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, এখন এখানে কিছু ভেরিয়েশনস আছে। যেমন কান্ট্রি ওয়ানের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি কান্ট্রি 1 গুড 1 এর থেকে গুড 2 বেশি পরিমাণে প্রোডাকশন করতেছে। সেম ভাবে কান্ট্রি 2 গুড 1টা বেশি পরিমাণে কি করতেছে? প্রোডাকশন করতেছে। সো আমরা এখান থেকে ইজিলি বলতে পারি কান্ট্রি 1 হচ্ছে গুড 2 প্রোডাকশনে এক্সপার্ট। কেন? কারণ সে গুড 2টা বেশি পরিমাণে প্রডিউস করতেছে। আর কান্ট্রি 2টা হচ্ছে গুড 1 প্রোডাকশনে এক্সপার্ট আর কি। সেম ভাবে এখান থেকে আমরা বলতে পারবো যে কান্ট্রি 3টা হচ্ছে গুড 2 তৈরিতে এক্সপার্ট, আর কান্ট্রি 4টা হচ্ছে গুড 1 তৈরিতে এক্সপার্ট। যে যেটা বেশি পরিমাণে তৈরি করতে পারবে সে হচ্ছে সেটাতে এক্সপার্ট। আচ্ছা, এখন একটা পিপিসি কার্ভের বিভিন্ন পয়েন্টে আসলে কি মিন করে সেটা আমরা বুঝবো। এখানে দেখতে পাচ্ছি 3টা পয়েন্ট আছে, সি পয়েন্ট আছে, এ পয়েন্ট আছে এবং বি পয়েন্ট আছে। আচ্ছা, তো এখানে বেসিক্যালি 3টা পয়েন্ট আছে। এখন আমরা বোঝার ট্রাই করবো এই 3টা পয়েন্টে বেসিক্যালি কি মন করতেছে। প্রথমে এ পয়েন্টের দিকে আসি। এই পয়েন্টটা এক্স্যাক্টলি আমাদের যে কার্ভটা, সেই কার্ভের উপরে একটা পয়েন্টে আছে, এই যে অন দা পিপিসি। দ্যাট মিনস এদের এফিসিয়েন্সি, মানে এরা ফুললি যে রিসোর্সটা এদের কান্ট্রি আছে, ফুললি রিসোর্সটাকে ইউজ করে ম্যাক্সিমাম আউটপুট সে জেনারেট করতে পারতেছে, মানে এফিসিয়েন্সি 100%। সেটাই হচ্ছে এই পিপিসি কার্ভের উপরে কোনো একটা পয়েন্টকে নির্দেশ করতেছে। যা রিসোর্স আছে এই রিসোর্সটাকে ফুললি ইউটিলাইজ করে সে এখান থেকে 100% বেনিফিট আর্ন করতে পারতেছে। এটাকেই মিন করে পিপিসি কার্ভের উপরের কোনো পয়েন্ট। ভিতরের পয়েন্টের দিকে আসি, বি নাম্বার পয়েন্ট মানে হচ্ছে এদের এনাফ রিসোর্স আছে, কিন্তু এরা এনাফ রিসোর্সটা ইউজ করে ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করতে পারতেছে না। দ্যাট মিনস এদের এফিসিয়েন্সি 100% না। এটাকেই বলা হচ্ছে এই বি পয়েন্ট। আর সি পয়েন্ট মানে কি? বাইরের কোনো পয়েন্ট। সি পয়েন্ট মানে হচ্ছে এদের এনাফ রিসোর্সই নাই এই সি পয়েন্ট পর্যন্ত প্রোডাকশন করার। দ্যাট মিনস রিসোর্সের ঘাটতি আমাদের আছে। এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট। কার্ভের উপরে কোন পয়েন্ট কি নির্দেশ করে এটা বোঝার জন্য এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর কি। আচ্ছা, এখন এই যে পিপিসি কার্ভ গুলা, এই পিপিসি কার্ভ গুলা শিফট হয় কিভাবে, মানে কি জন্য শিফট হয় বা কেন শিফট হয়, এবং শিফট হওয়া মানে কি সেটা আমরা বুঝবো। এখন দেখতে পারতেছি পিপিসি কার্ভটা আগে এই পজিশনে ছিল, এখন এই পজিশনে চলে আসছে, মানে বাইরের দিকে শিফট হয়েছে। আউটওয়ার্ড শিফট। আউটওয়ার্ড শিফট মানে ইকোনমিক গ্রোথ হইছে। ইকোনমিক কি হইছে? গ্রোথ হইছে। এখন ইকোনমিক গ্রোথ কি কি রিজনের জন্য হইতে পারে? কোন একটা কান্ট্রি যদি লেবার ফোর্সের পরিমাণ বাড়ে, মানে আমার লেবারের সংখ্যা যদি বেড়ে যায়, অবশ্যই ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। তারপরে যদি আমার দেখা যায় যে ইনভেস্টমেন্টের পরিমাণ বা ক্যাপিটালের পরিমাণ বাড়তেছে, এর মানে হচ্ছে আমার প্রোডাকশন ইনক্রিজ হবে, ইকোনমিক গ্রোথ অবশ্যই হবে। এরপরে দেখা যায় যে নতুন কোন টেকনোলজি আসছে, লাইক আগে যে নিটিং মেশিন ইউজ করতাম সেই নিটিং মেশিনের পরিবর্তে নতুন একটা টেকনোলজি নিটিং মেশিন আসছে, যেটার স্পিড ভালো, যেটার আমার আউটপুট বেশি জেনারেট করতে পারে, এরকম ধরনের একটা মেশিন আসছে, যেটা অবশ্যই আমার প্রোডাকশনকে ইনক্রিজ করতেছে। আলটিমেটলি ইকোনমিক গ্রোথটা হচ্ছে ইনক্রিজ হবে। এরপরে লাস্ট হচ্ছে ন্যাচারাল রিসোর্স। কোন একটা কান্ট্রি যদি ন্যাচারাল রিসোর্সের পরিমাণ হঠাৎ করে বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই ইকোনমিক গ্রোথ হবে। কেমনে বলতে পারি আমরা? লাইক আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস ইউজ হয় বা ইলেকট্রিসিটি ইউজ হয়। এখন
আমাদের কান্ট্রিতে যদি নতুন কোনো একটা গ্যাসের খনি অথবা কয়লার খনি তৈরি হয়, বা সরি আর তৈরি হয় না মানে উদ্ভাবিত হয়, তাহলে দেখা যাবে যে ওইটাকে আমরা ইউজ করতে পারবো আমাদের ইন্ডাস্ট্রি চালানোর এনার্জি সোর্স হিসেবে। সো আলটিমেটলি আমাদের আউটওয়ার্ড একটা শিফট হবে, মানে ইকোনমিক গ্রোথ হবে। তো এই পয়েন্টগুলা, আর এক্স্যাক্টলি এই পয়েন্টগুলো উল্টা রিজনের জন্য ইনওয়ার্ড শিফট হয়। ইনওয়ার্ড শিফট মানে কি, ইকোনমিটা ছোট হয়ে আসছে, আগে যেরকম গ্রোথ হয়েছিল এখন ইকোনমিক ডিক্লেইন হচ্ছে। ইকোনমিক ডিক্লাইন হচ্ছে কি জন্য? এই যে লেবার ফোর্সের পরিমাণ কমে গেলে, ক্যাপিটালের পরিমাণ কমে গেলে, ন্যাচারাল রিসোর্সের পরিমাণ যদি আমার আগের থেকে কমে আসে, বা কোনো একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস এর পরিবর্তে টেকনোলজিক্যাল হ্যাজার্ড হয়েছে, কোনো একটা টেকনোলজি আমাদেরকে ব্যাকফায়ার করছে, তখন দেখা যায় এই ধরনের সিচুয়েশন গুলো হতে পারে যে ইনওয়ার্ড শিফট হয়েছে, আমাদের প্রোডাকশনটা কমে গেছে। আচ্ছা, তো এইটার জন্য কি আমার কেন হচ্ছে ইনওয়ার্ড শিফটটা হয়, এটার জন্য দুইটা রিজন আছে এক্স্যাক্টলি। একটা হইতে পারে প্রাকৃতিক কোনো দুর্যোগের জন্য হইতে পারে, আর একটা ওয়ারের জন্য হইতে পারে। যেমন রাশিয়া আর ইউক্রেন ওয়ার যখন হয়েছে আমরা দেখছি, বা হইতেছে এখনো, আমাদের ইকোনমি গুলা কিন্তু আগে যেরকম ভাবে বুম করার কথা ছিল এখন কিন্তু এরকম ভাবে বুম হচ্ছে না। অনেক কিছু এটার সঙ্গে রিলেটেড হচ্ছে, সো আলটিমেটলি আমাদের ইকোনমিক কিছুটা ডিক্লাইন আমরা ফেস করতেছি আর কি। আচ্ছা, পিপিএফ নিয়ে একটু বলে রাখি। পিপিএফ এর যে ম্যাথ নিয়ে বেসিক্যালি বেশি কোশ্চেন আসে, এই ম্যাথ নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে। আশা করি ওই ভিডিওটা দেখলে ম্যাথ গুলা কিভাবে করে, কিভাবে ম্যাথ গুলা স্টেপ বাই স্টেপ আগাইতে হয় আমরা প্রপারলি বুঝতে পারবো। আমরা এই ভিডিওতে জাস্ট থিওরি গুলা নিয়ে আলোচনা করবো, যে এই চ্যাপ্টারে কি কি থিওরি আছে, এবং বেশি থিওরি খুব একটা নাই, দুই একটা টপিক আছে, এটা বললে আসলে ভিডিওটা শেষ হয়ে যাবে। এখন প্রথম কথা হচ্ছে অ্যাবসোলুট অ্যাডভান্টেজ। অ্যাবসোলুট অ্যাডভান্টেজ জিনিসটা আসলে কি? অ্যাবসোলুট অ্যাডভান্টেজ থিওরিটা দিছে হচ্ছে অ্যাডাম স্মিথ। তো অ্যাডাম স্মিথ বলছে যে কোনো একটা কান্ট্রি যদি কোনো একটা প্রোডাক্ট বেশি পরিমাণে প্রোডাকশন করতে সক্ষম হয়, বেশি পরিমাণে প্রোডাকশন করতে সক্ষম হওয়া মানে কি, লাইক বাংলাদেশ আর ইন্ডিয়ার কথা আমরা যদি চিন্তা করি, বাংলাদেশ আর ইন্ডিয়া যদি আমি ধরলাম যে দুজনই হচ্ছে 50,000 শ্রমিক ধানের ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে, ঠিক আছে, মানে দুইজনের রিসোর্সের পরিমাণটা সিমিলার। কিন্তু যদি এরকম হয় বাংলাদেশ এই ইন্ডিয়ার মতো সেম রিসোর্স ইউজ করে ধানের প্রোডাকশন ইন্ডিয়া থেকে বেশি করতে পারতেছে, দ্যাট মিনস বাংলাদেশের অবশ্যই ধানের যে উৎপাদন, সেই ধানের উৎপাদনে একটা অ্যাবসোলুট অ্যাডভান্টেজ আছে। মানে দুইটা কান্ট্রি সেম পরিমাণ রিসোর্স ইউজ করবে, কিন্তু একটা কান্ট্রি সেম পরিমাণ রিসোর্স ইউজ করে বেশি পরিমাণ প্রোডাকশন করবে, সেটাকেই বলা হচ্ছে অ্যাবসোলুট অ্যাডভান্টেজ। আরেকটা জিনিস হইতে পারে যে আমি সেম অ্যামাউন্টের প্রোডাকশন করব, লাইক ইন্ডিয়াও হচ্ছে 50,000 মেট্রিক টন ধান ধান উৎপাদন করছে, বাংলাদেশে হচ্ছে 50,000 মেট্রিক টন ধান উৎপাদন করছে, কিন্তু ইন্ডিয়ার হচ্ছে 50,000 মেট্রিক টন ধান উৎপাদন করতে 50,000 শ্রমিক লাগছে, বাংলাদেশ ওই কাজটা 30,000 শ্রমিক ইউজ করে করছে, মানে কম পরিমাণ রিসোর্স আমি এখানে ইউজ করতেছি। সো তখনও হচ্ছে আমার অ্যাবসোলুট অ্যাডভান্টেজটা এই ক্ষেত্রে থাকবে। এই কথাবার্তাটাই মূলত অ্যাডাম স্মিথ বলছে। এবং যখন কোনো একটা প্রোডাক্টের উপর আমাদের অ্যাবসোলুট অ্যাডভান্টেজ থাকবে, তখন ওই প্রোডাক্টে আমাদেরকে স্পেশালাইজেশন করতে হবে। স্পেশালাইজেশন মানে কি, আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সটা ওই প্রোডাক্টের পিছনে বা ওই প্রোডাক্ট উৎপাদনের পিছনে আমাদেরকে বেশি বেশি ইনভেস্ট করতে হবে। যেমন কি আরএমজি সেক্টর আমাদের জন্য এখন একটা বুমিং সেক্টর বা ইকোনমিক গ্রোথ এনে দিচ্ছে, এরকম একটা সেক্টর। সো আমি অবশ্যই আমার রিসোর্স যেটা আছে, আমার জনবল যেটা আছে, আমার ক্যাপিটাল যা আছে, আমি ট্রাই করব ম্যাক্সিমাম রিসোর্সটা এই আরএমজি সেক্টরের পিছনে ইউজ করতে। কেননা কারণ আমাদের আরএমজি সেক্টরের উপরে একটা স্পেশালাইজেশন আছে। আচ্ছা, এখানে ওই যে পিপিসি পিপিএফ এর ম্যাথ দেওয়া আছে, যেটা আমি আগে একটা ভিডিওতে আলোচনা করছি। একটু প্লে লিস্টের উপরে চেক করলে অবশ্যই ভিডিওটা পাওয়া যাবে। সো ওখান থেকে দেখে নিলে এই ম্যাথের সব ব্যাপার স্যাপার গুলা হচ্ছে মানে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমি ইন শর্টে বলি যে আমরা ট্রেড কেন করি। এখানে বেসিক্যালি বলা আছে ট্রেডের কথাবার্তা। ট্রেড করি হচ্ছে আমরা আমরা একটু উপরের দিকে যাই। এই যে আমাদের এখানে যে সি পয়েন্টটার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, এই যে সি পয়েন্টটা, আমরা বেসিক্যালি ট্রেড করি হচ্ছে এই সি পয়েন্টটাকে আর্ন করার জন্য। মানে আমাদের যে প্রোডাকশন কার্ভ, এই প্রোডাকশন কার্ভের বাইরের কোনো পয়েন্টকে আর্ন করার জন্য আমরা হচ্ছে ট্রেডটা করে থাকি। আমি আবার একটু ক্লিয়ার আউট করি। লাইক আমার কান্ট্রি
50,000 পিস গাড়ি উৎপাদন করতে পারতেছে না। সো আমি দেখা যাচ্ছে গাড়ি উৎপাদন করে হচ্ছে জাপান। আবার জাপানে দেখা যাচ্ছে বাংলাদেশের মতো এত ভালো R&D সেক্টর নাই। সো আমি মানে বাংলাদেশ আর জাপান কি করবে, একটা ট্রেড করবে, একটা মানে একটা বাণিজ্য করবে, যে জাপান বলবে যে ঠিক আছে তুমি হচ্ছে আমাকে 10,000 পিস শার্ট দিবা, এর বিনিময়ে আমি তোমাকে একটা বা দুইটা গাড়ি দিব। সো এরকম যে ডিলিং হয়, যদি ডিলিংটা হিসাব নিকাশের পরে আমরা দেখি যে ঠিক আছে এই এই ট্রেডটা হচ্ছে বেনিফিশিয়াল হচ্ছে আমাদের জন্য, তখন দেখা যায় একটা কান্ট্রি একটা কান্ট্রির সঙ্গে ট্রেড করে। আর ট্রেড করলে হয় কি, এই যে প্রোডাকশন কার্ভের বাইরের কোন একটা পয়েন্ট, সেই পয়েন্টকে আমরা আর্ন করতে পারি। লাইক যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখতে চাই, এই যে যেমন ইউএসএ, এই যে এই দুটা চিত্র, ইউএসএ আর ইউকে, এদের জন্য পিপিসির কার্ভ ছিল হচ্ছে এইটা, এইটা। কিন্তু এরা যখন ট্রেড করছে, ট্রেড করে দেখা গেছে ওরা এই পয়েন্টটা আর্ন করছে, আবার সেম ভাবে এই পয়েন্টটা আর্ন করছে। এই দুইটা পয়েন্ট কিন্তু অবশ্যই পিপিসি কার্ভের বাইরের পয়েন্ট। সো ট্রেড করলে আমরা এই যে বাইরের পয়েন্ট সেটাকে আর্ন করতে পারি, যেটা নর্মাল অবস্থায় ট্রেড ছাড়া আমাদের জন্য আর্ন করা সম্ভব ছিল না। কেন ছিল না? কারণ ওই পরিমাণ রিসোর্স হচ্ছে আমাদের নাই। সো ট্রেড করার মাধ্যমে আমরা বাইরের কোনো একটা পয়েন্টকে আর্ন করতে পারি। আর ট্রেড করার পূর্ব শর্ত হচ্ছে আমি যে জিনিসটাতে এক্সপার্ট সেই জিনিসটা আমাকে বেশি বেশি পরিমাণে উৎপাদন করতে হবে। লাইক বাংলাদেশের পার্সপেক্টিভে বা মানে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশ হচ্ছে ধান, পাট, RMG এইসব সেক্টরে হচ্ছে এক্সপার্ট। সো বাংলাদেশ বেশি বেশি এইসব সেক্টরে রিসোর্স ইনভেস্ট করার মাধ্যমে বেশি বেশি প্রোডাকশন করে দেন বাংলাদেশ এই জিনিসগুলা দিয়ে অন্য কান্ট্রির সঙ্গে ট্রেড করবে, যাতে বাংলাদেশে অন্য যে নিড গুলো আছে যেগুলা বাংলাদেশের রিসোর্স ইউজ করে আমরা উৎপাদন করতে পারি না, যেমন বিভিন্ন ধরনের কার ইন্ডাস্ট্রি হইতে পারে, তারপরে আমাদের মোবাইল ইন্ডাস্ট্রি, এরকম ধরনের ইন্ডাস্ট্রি আমাদের যে জিনিসগুলো বাংলাদেশে আমরা তৈরি করতে পারি না, এগুলো হচ্ছে ট্রেড করবে। আশা করি বুঝাতে পারছি। আর ম্যাথের ওই ভিডিওটা দেখলে আরো প্রপারলি একদম ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে স্টেপ বাই স্টেপ ম্যাথটা করা লাগে। আচ্ছা, এখন আমরা আগে পড়ছিলাম যে অ্যাবসোলুট অ্যাডভান্টেজ, এখন আমরা আরেকটা থিওরি পড়বো, সেটার নাম হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যেটা দিছে হচ্ছে ডেভিড রিকার্ডো। আচ্ছা, কম্পারেটিভ অ্যাডভান্টেজ মানে হচ্ছে আমি কম অপরচুনিটি কস্টে একটা প্রোডাক্ট তৈরি করব। এক্সাম্পল হিসেবে কিরকম হইতে পারে, আমি ধরলাম বাংলাদেশ আর ইন্ডিয়া দুইজনই হচ্ছে ধান উৎপাদনে এক্সপার্ট। বাংলাদেশে ধান উৎপাদন করতে পারে, ইন্ডিয়া ধান উৎপাদন করতে পারে। এখন তাহলে আমার যদি এই কম্পিটিশনে টিকে থাকতে হয় তাহলে নিশ্চয়ই স্পেশাল কিছু করতে হবে। তো দেখা গেল যে বাংলাদেশ মানে কম টাকায় ধান ধান উৎপাদন করতেছে, মানে কম অপরচুনিটি কস্টে ধানটাকে উৎপাদন করতেছে, কম রিসোর্স ইউজ করে ধানটাকে উৎপাদন করতেছে ইন্ডিয়ার তুলনায়। ইন্ডিয়ার 1 মেট্রিক টন ধান উৎপাদন করতে যে ধরনের অপরচুনিটি কস্ট হচ্ছে, বাংলাদেশে তার কম হচ্ছে। তো এই হিসাবে বাংলাদেশের অবশ্যই ধান উৎপাদনে ইন্ডিয়ার থেকে একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। কেন আছে? কারণ বাংলাদেশের 1 মেট্রিক টন ধান উৎপাদন করতে অপরচুনিটি কস্টটা ইন্ডিয়ার থেকে কম, বাট তার যে ট্রেডিং পার্টনার সেই ট্রেডিং পার্টনার থেকে হচ্ছে কম। তো এই জিনিসটাই বেসিক্যালি ডেভিড রিকার্ডো তার থিওরিতে হচ্ছে বলছেন। আচ্ছা, দেন একটা টার্ম আছে টার্মস অফ ট্রেড। টার্মস অফ ট্রেড মানে হচ্ছে আমার এক্সপোর্ট প্রাইস আর ইম্পোর্ট প্রাইসের একটা রেশিও। আমরা যখন পিপিএফ এর ম্যাথটা করি, পিপিএফ এর ম্যাথটা করার পর যা দেখি যে একটা রেঞ্জের মতো আসে, অপরচুনিটি কস্টের রেঞ্জ, ওই রেঞ্জটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে টার্মস অফ ট্রেড। আমার যে এক্সপোর্ট প্রাইসের রেশিও এবং ইম্পোর্ট প্রাইসের রেশিও, এই দুটার যেটা ভ্যালুটা, সেটাই হচ্ছে টার্মস অফ ট্রেড। এই যে এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে টার্মস অফ ট্রেড। এগুলো কিভাবে হচ্ছে বের করে ম্যাথের মধ্যে ডিটেইলে আলোচনা করা আছে। আচ্ছা, হ্যাঁ, তো মোটামুটি এই চ্যাপ্টারের থিওরি খুব বেশি কিছু না, থিওরি খুবই ছোট, ম্যাথই হচ্ছে বেশি ফোকাস। থিওরি মোটামুটি আমি আলোচনা করছি। তাও